বলি তারপর কি হলো বললে না তো? ভিডিও করার আপনি কয়েকদিন টাকা দিয়ে থাকুন, আমরা সব ম্যানেজ করে আমিও তাই করলাম। কিছুদিন পর সব চুপচাপ। আরে বাবা, এই খান্তকালীকে জব্দ করা অত সোজা নয়। তবে লোকের কথা জানি কি হুজুর, আমার সুন্দর সবের বাড়িটা ওই ছেলেগুলো ভেঙে চুরমার করে দিল। ঠিকই তো বলি তোমার ছেলের কি হলো বললে না তো? ছেলে তার আবার কি হবে? তার বিয়ে দিয়ে দিল বাবা। এবারে হুজুর 1,00,000 টাকা পান, হাতে হাতে নিলাম। কিন্তু হুজুর মেয়ের বাপটা একটু ছিটকে সব টাকাটা ওই মেয়ের নামে ব্যাংকে ফিক্স করে দিল। আমার নামে হুজুর কিছুই করা গেল না। তা তোমার যে পক্ষের ছেলে বউ নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে। তা পাবে না, তুমি যাকে পুড়িয়ে মারলে তার কষ্টের কথা একবার ভেবেছো? তাকে যখন তুমি পুড়িয়ে মারলে তার সরাসরি জ্বালা করে বুঝি। এটা কি তোমাদের বক্তব্য আছে যে যা খুশি তাই করবে? এটা নররাজ্য। এখানে কোনো এই অসভ্যতাকে কিন্তু বরদাস্ত করা হয় না। প্রভু, এই মহিলা তাড়াতাড়ি সাজা ঘোষণা করে দিন তো। সাজা দিলে তবেই জব্দ। বড় এবারে আগ্রহে দাঁড়াও না, দাঁড়াও না। বলি এত ভালো নৃত্য জানে, আমার যে একটু নৃত্য দেখতে ইচ্ছে করছে। তারা যখন তখন পূর্বশ্রুতির নৃত্য দেখে, আমাকে কে দেখাবে? বলি তোমার মৃত্যু কিভাবে হলো গো? একদম মেয়ে মানুষটা দেখে ঢলে পড়ল পুরো ভাব। তো তুমি কি আমায় কিছু বলছিলে? না মহারাজ, ওই যে আমার ছেলের দ্বিতীয় পক্ষের বউ বদমাইশটা ছেলেটাকে আমার কাছ থেকে আলাদা করে দিল। একদিন হুজুর আমাকে এমন পেটালো না, আমার কি জ্ঞান হারালো, আর জ্ঞান ফিরল না হুজুর। লেগেছিল না? দেখান তো বলি, আমাকে একটা নৃত্য দেখাবে? হুজুর, আপনার যখন ইচ্ছে হয়েছে তখন তো দেখাতেই হবে। Oh,
কিন্তু শান্তকালীকে 10 মণ বরফের মধ্যে বসিয়ে দাও। দুদিন অতিথিশালায় বিশ্রামের পর ওর শাস্তি শুরু হবে। সে কি প্রভু, এইটুকু শাস্তি? ও ছেলের বউকে আগুনে পুড়িয়ে মারল, আর ওর শাস্তি কিনা বরফে বসে থাকা? কেমন হলো? আজ রাগ করছো কেন? বলি তো নিজের মুখে স্বীকার করবো। শান্তকালীকে নিয়ে যা, যা যা, শান্তকালীকে নিয়ে যা, নিয়ে যা। প্রভু, আর একজন দাঁড়িয়ে আছে, ডাকবো? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো তাকে। জগৎ বন্ধু ফটোপ্যান। উনি একজন শিক্ষক, ওর টিচার অসুস্থ ছিল। মনে পড়েছে। জগৎ বন্ধু, তুমি হঠাৎ আমার পায়ে ধরছো কেন? নিবেদন ছিল হুজুর। নির্ভয়ে বলো। আপনি আমাকে সাজা দিয়ে আবার মরতেই পাঠাবেন প্রভু। বলো কি হে? সকলে তো মারা যাওয়ার পরে স্বর্গে যেতে চায়, তুমি কিনা মরতে যেতে চাইছো? এই আশ্চর্য! হ্যাঁ প্রভু, আমার অনেক দিনের ইচ্ছা, মরলে বড় জন্মে আমি মন্ত্রী হব। এ কি কথা বন্ধু? তুমি মন্ত্রী হবে কেন? ভুলে গিয়ে তুমি সমাজের মাথা। তোমার শিক্ষায় সমাজ গঠিত হবে। ছোট ছোট ছেলে মেয়েরা তোমার সুশিক্ষায় সমাজ গঠনের স্বপ্ন দেখবে। সমাজ গঠন চুপ রাখুন, সারাক্ষণ শুধু বিয়ে কত পারবো না, বিয়ে কত পারবো না। কি বলছি হুজুর, এই আপনাকে মিথ্যা কথা বলবো, এই শিক্ষক হলে না বেশি কিছু কামানো যায় না। কেন? তুমি তো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে যে ঘন্টার টাকা কামিয়েছিলে, সেই টাকা কেউ হয়নি। আরো চাই? নিশ্চিত বললাম তো। হ্যাঁ হুজুর, একদম ঠিক বলেছেন। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ওই বড়লোক ছেলে মেয়েদের মধ্যে বিক্রি করে দিয়ে টাকা কামিয়েছিল। এতো আমি আগেই স্বীকার করেছি হুজুর, কিন্তু আপনি বলুন ওই টাকা দিয়ে কি আর চলি? মন্ত্রী হলে কলেজ ছেড়ে বিদেশে যেতে পারতাম, দামি দামি গাড়ি চড়তে পারতাম, ওই যে মার্সিডিজ, BMW, স্যান্ট্রো, আরো কত কি গাড়ি। জানেন প্রভু, আমার বউ না অটোয় যেতে হলে তোমাকে কত কথা শোনাবো। ও জিতু, এসব কি শুনছি? জানেন প্রভু, আমার না সুইস ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, কোনো টাকাও নেই। সুইস ব্যাংক? সেটা আবার কোন ব্যাংক? সেটা কিছু নয় হুজুর, মর্তে ওই মন্ত্রী আমলা বড় বড় নেতাদের ওই চুরি করা টাকা ওই বিদেশের সুইস ব্যাংকে জমা থাকে। মর্তেটা কোনো ব্যাপারই নয়, মর্তেটা ওই টাকা। হ্যাঁ প্রভু, মন্ত্রী হলে সুইস ব্যাংকে টাকা রাখবো, আর
কোটি কোটি টাকার ওপর বসে থাকবো আর পা ধরাবো। ওহ, কি মজা ভাবো যে আপনি ভাবতেই পারছেন না, কি মজা। কি বলছি তুই মরতে যারা মন্ত্রী হয়ে দেশ চালাচ্ছে তাহলে তারা সবাই এরকম করছে তো বাবা কিন্তু ভোর গলি বলছি তুই এই যে ভোর গলি আমাদের নরক রাজ্যে কর্মচারীরা তা তো বটেই কিন্তু ওই বিধাতাকে বলে তোমার বেতন কিছু বাড়িয়ে দেব। তাই তুমি কিন্তু আমার ওই মর্তের নেতা মন্ত্রীদের মতো উৎকোচ গ্রহণ করো না। আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন। ছুটি যাচ্ছ কেন? আমি না তোমার সঙ্গে কথা করছিল। ঠিক আছে হুজুর, ঠিক আছে ঠিক আছে। প্রভু আপনি এবার ওই জগৎ বন্ধু সাজা ঘোষণা করে দিন। এই জগৎ বন্ধুকে এক কড়া গরম তেলে প্রতিদিন 10 বার করে ডোবাবে আর ওঠাবে আর ডোবাবে। কিন্তু বাবু একেবারে তোমার সাজা পছন্দ না হলে তুমি বিধাতার কাছে যাও। বিধাতা সেটা বলতে ও বিধাতা বুঝেছি, বিধাতা মানে সুপ্রিম কোর্ট। তুমি বড্ড বেশি কথা বলো তো। আজকাল দেখছি শিক্ষকরা বড্ড বেশি কথা বলে। আহা জিতু অপরাধীর সঙ্গে কেউ ওই ভাষায় কথা বলে না। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি চুপ করছি হুজুর। কিন্তু আচ্ছা জিতু এই জগৎ বন্ধু অনেকক্ষণ আগে কি একটা ভালো কাজ করেছিল না? কি কাজ হুজুর? এই জগৎবন্ধু একটা অনাথ শিশুকে রাস্তা থেকে ঘুরিয়ে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন আত্মি করে তারপরে আবার তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। তুমি বোধহয় তোমার খাতায় টুকতে চেক করেছো। ইংরেজি বলে ফেলেছি। তাই তো শুনছি বাবু, তাই তো শুনছি। হয়েছে জানো জিতু, এই কথাটা যদি তোমার রানীমাকে নিয়ে মরতে যাই তাই একটা যুক্তি ইংরেজি শিখে রাখছি। আবার সেই রানীমা। তাই আসল কথায় আসা যাক। তো জগৎ বন্ধুর সেই ভালো কাজের জন্য ওকে 1 বছর পরে আবার মরতে পাঠানো হবে। সেখানে ওকে মন্ত্রী করে নয়, মন্ত্রীর মাস্তুত ভাই করে। ও প্রভু, মন্ত্রী হলে অনেক কি ধন্য ধন্য আপনি প্রভু, আপনি ধন্য আপনার বিচার। আপনি আমায় খুব সুবিধা করে দিলেন প্রভু। কিসের সুবিধা? হ্যাঁ প্রভু, মন্ত্রী হলে বড্ড ঝামেলা। কখনো সিবিআই, আবার কখনো ইডি, সে যখন তখন দেখে ভয় লাগে। এত ধকলা ভালো লাগে না। মন্ত্রী হলে অনেক পরিশ্রম করতে হয়। জনসভায় বক্তৃতা দেওয়া, পাবলিকের গালাগালি খাওয়া। আর মন্ত্রীর মাস্তুত ভাই হলে নোংরাজ, শুধু কোনো পরিশ্রম করতে হবে না। শুধু জানিয়ে দাও তুমি মন্ত্রীর মাস্তুত ভাই, ব্যাস মাল করি সুসু করে চলে আসবে আমাদের পকেটে। কোনো খাটনি ছাড়াই 2 নম্বরই ব্যবসা করতে পারবো, ভেজাল তেলের কারখানা খুলতে পারবো, এই চোরাই মনের কারবার করতে পারবো। প্রচুর টাকা কামানো যাবে, আরো কত কি ইনকাম করতে পারবো। বলছি তো মরতে মন্ত্রীর মাস্তুত ভাই হলে এত কিছু করা যায়। হ্যাঁ মহারাজ, ওই যে কথায় বলে না, চুরি চুরি মাস্তুত। বলো কি হে
আচ্ছা জিতু, আজকের বিচার সভা এখানেই শেষ করে যাক, কি বলো? না হুজুর, আর একজন যে বাইরে অপেক্ষা করছে। আরো একজন আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো জিতু, তাড়াতাড়ি করো, তাকে ডেকে না। এই তাকে তো অনেক চেষ্টা করতে হলো, কিন্তু মেয়েটাকে কিছুতেই আমাদের এই বিচার সভায় আনা যাচ্ছে না। কেন? এই কাজ করো, জিতু। মহিলার কণ্ঠস্বর বিপদে পড়েছে, কিন্তু আমার বড় কাছে কোনো মহিলা বিপদে পড়েছে এরকম তো হওয়ার কথা নয়। ও চিন্তা তুমি দেখো না গিয়ে। এই যে মা, এখানে তো কেউ নেই। কে তোমাকে ধরে রেখেছিল? তোমার কথা বলছো তুমি? তো, দেখো তো, কোন হামলো? আমার নরক যাচ্ছে, এই মহিলার অসম্মান করেছে, ধরে নিয়ে আসতে হবে। ভয় নেই মা, জিতু আছি। অযথা অযথা বিচলিত হবে না মহারাজ। এই মহিলার কথাই তো আমি বলছিলাম। ও সেই কখন থেকে নরকে এসে এই সব নিজের মনেই বলে ফেলেছে। কি পেয়েছে? ভীষণ ভয় পেয়েছে জিতু। শান্ত করার ব্যবস্থা করো। বিদ্যায় মুক্তির পথ, বিদ্যায় মুক্তির পথ। মানুষের মধ্যে আছে অগণিত জন্তু, সেই জন্তুগুলো খাঁচার ভিতর থেকে বেরিয়েছে গোটা সমাজকে ধ্বংস করতে উদ্গ্রীব হয়ে ওঠে। বিদ্যায় পারে এই সমস্ত জন্তুগুলোকে খাঁচায় বন্দি করে অসুস্থ থেকে মুক্তি দিতে। বিদ্যায় একমাত্র অস্ত্র, যা দিয়ে পাশবিক প্রবৃত্তি ধ্বংস করে মানবিক প্রবৃত্তি প্রতিষ্ঠা করা যায়। পশুত্বের থেকে মুক্তির উপায় হলো বিদ্যা লাভ, বিদ্যা লাভ। বাপুজি, বাপুজি, হবে না বাপুজি, অত্যাচারী পশুদের থেকে কি মুক্তি ঘটবে না? বিদ্যার মুক্তির পথ কেবল ভাষণ হয়ে রয়ে গেল, কেবল ভাষণ হয়ে রয়ে গেল, কেবল ভাষণ হয়ে রয়ে গেল। বলো। বাহ, বাহ, বাহ। কি সুন্দর জ্ঞানের কথা। মা, তুমি এখানে এলে কিভাবে? হুজুর, আমি বলছি, ও খুব মেধাবী ছাত্রী ছিল। কলেজে একটা সেমিনার থেকে ফেরার সময় রাস্তায় অত্যাচারিত হয়। সে কি কথা? মর্তে কি মহিলার কোনো নিরাপত্তা নেই? মর্তের রাষ্ট্র কি মহিলাদের সুরক্ষার কোনো ব্যবস্থা করতে পারেনি? আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, নেকড়ে শকুনের দল সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ে। তারপর এর কি বিচার আমি করবো? আমায় ছেড়ে
মারা যায় গ্রামের লোকেরা ওকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারপরে ও সুস্থ হয়, বাড়িও ফিরে আসে। তারপর বাড়িতে থেকে অবস্থাতে ভুগতে ভুগতে একদিনও আত্মহত্যা করে। হুজুর, মা, তুমি আত্মহত্যা করতে গেলে কেন? জীবনের এই বেলাভূমিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কি অপরাধ করেছিলাম আমি? সমাজের কাছে কি একটু মানবতা ছিল না? ভাবতে লজ্জা হয়, এই কি সমাজ? সমাজ দোষ দিয়ে চলেছে কালো মেঘের পাহাড়। মর্তের পুলিশ প্রশাসন কি ওই শয়তানগুলোকে ধরে এনে কোনো শাস্তি দিতে পারে না? তারা কি ঘুমিয়ে থাকে? হুজুর, আপনি তো সবই জানেন। বর্তমান আমাদের এই নরক রাজ্যের মতো নয়, ওখানে ভ্রষ্টাচারে ভরে গেছে প্রভু। পরিবার সমাজের কাছে আমি তো নষ্ট হয়ে যাবো। ওর কথাতেও তো যুক্তি আছে। জানেন হুজুর, ওই মহিলা কারোর সামনে দাঁড়াতে ভয় পেত, নিজেকে এক করে গুটিয়ে রাখত। আস্তে আস্তে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আসলে এ নরকে নিয়ে এসেছে কেন? ওর তো কোনো দোষ নেই, ও তো কোনো অপরাধ করেনি। তাহলে 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 এর বিচার কি হবে প্রভু? কোনো বিচার হবে না। মর্তের রাষ্ট্র ব্যবস্থা ওর নিরাপত্তা দিতে পারেনি। সে তার ওর নয়, তার দায় রাষ্ট্রের, অপরাধ রাষ্ট্রের। আজকে হুজুর, তাই আর কোনো কথা না বাড়িয়ে ওকে সসম্মানে ওর স্বর্গযাত্রার ব্যবস্থা করো। যে আজকে হুজুর, এবার ছাড়া আমি শিওর পাচ্ছিলাম সারা ওই জঙ্গিরা ওই সেরা জওয়ানগুলো করে রেখেছিল না, একসাথে ৪৪-৪৫ জনকে সামনে দিল। প্রতিদিন মরতে এত মরা মরছে, কাজের চাপ ক্রমশই বেড়ে যাচ্ছে। এদিকে মাইনে বাড়ানোর কথা বললে সেই ধোঁয়া, এই বল একদম মরা বইতে পারবো না। সত্যি বলছি, ওরা বলতে না আমার ভালো লাগে না। ওরা বলতে বলতে আমি একদম ছিঁড়ে গেছি। দেখ শালা, ওই মর্তে নেতা মন্ত্রী আমরাগুলো কোটি কোটি টাকা ছেড়ে দিব্যি রাজত্ব করছে, ওই শালাগুলো একটাও বলে না, শুধু সাধারণ মানুষ বলি হচ্ছে। ওই মর্তে গিয়ে মারা গেছে সব। এই সবুজ ডাক্তার মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেছে। আরে ওই আমরাগুলোই তো মন্ত্রীদের বিদেশে পালাতে সাহায্য করেছে, ও তারা মাল্লুর ভাগ পাবে। বসতে দেয় না, বসতে দেয় না। নয়, মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই না ওই সরকারের কাছে একটা দরখাস্ত করতে পারিস। ছেড়ে বলেছিস ভাই, ছেড়ে বলেছিস। তারা বাইরে যদি টাকা পাবে না, অনশন ধর্ম করতে হবে। ওই যেমন মধ্যবাসীরা দাবি আদায় করে আর কি। এটা তো একটা ভালো
হবে বুঝলি, কিন্তু ভয় হয় যদি আমাকে নরক দহি বলে আমার দাঁড়িয়ে না যায়। তোর তো আবার সবেতেই ভয়। আচ্ছা মোটা, আমি যদি অনশন করি তাহলে কি সত্যি না খেয়ে থাকতে হবে? তুই একটা পাগল। ও সাধারণ যখন ওই অনশন ধর্মঘটে আসে না, এই পেট ভরে খেয়ে আসে। আর যখন ওই অনশন বা ধর্মঘট বসে চলে না, তখন না কত রকমের সব শরবত আছে, আরো কত কি আছে। তাহলে কোনো কষ্ট নেই বল। আমার তো আবার খিদে একেবারে সহ্য হয় না। যদি ওই আমাদের দাবিটা মানে না, আমরা ওই অনশন ধর্মঘট চালিয়েই যাবো। ঠিক বলেছিস। শালা বেতনের কথা বললে বলবে টাকা নে, আর অথচ জংরা ছাড়া রানীমাকে নিয়ে ফ্যামিলি নিয়ে এই পৃথিবীগুলো ঘুরে বেড়াচ্ছে, তার বেলায় টাকার অভাব নেই। আচ্ছা কথা আমার না একটা ওই বোনাস তো চাইতে পারি। চাইতে পারি। কিন্তু আমি কি আর ওই বোনাস পাবো? আমি তো বেশি মাইনে পাইলে। কেন পাবি না রে? প্রোডাকশন বোনাস, প্রোডাকশন। আমরা আবার কিসের প্রোডাকশন করি রে? আরে কেন? মোরা রে, মোরা। এই এত মোরা নিয়ে এসে আমরা নরক ভর্তি করছি। সত্যি তো, এটা তো আমি আর ভাবিনি। তাহলে কটা মধ্যে এই রাজনৈতিক দলগুলোকে আমাদের অযথা চোটানো বা গালিগালিজ দেওয়া তো ঠিক হয়নি। হ্যাঁ, একদম ঠিক হয়নি। আরে ওরা যদি মারে তবেই তো আমাদের কাজ থাকবে। মধ্যে রাজনৈতিক দল অমর রহে, অমর রহে, অমর রহে, দল অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে। বাজিয়ে উৎসব করবে, এ তেমন দেশ নয়। এই চুপ, একদম চুপ। সরকার চলছে, রাত ঘটছে, ঘুম কাটছে, রাতের দিশা উড়বে বাস, তাই বোঝাচ্ছে মাথা জীবিকা। সবাই ছুটছে, 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 সবাই ছুটছে, কেউ জানে না কোথায় যাচ্ছে তারা। এত কেউ মানুষ মনের ভিতর সর্বহারা। তাই জীবন ঢুকছে, চাবুর কাটছে সবাই, লোহের খেলায় সভ্যতা নিত্য হচ্ছে জমায়। তুমি এখানে কি করছো? আমি একজন সাংবাদিক। সাংবাদিক, আমার সাংবাদিকের মৃত্যু। চমৎকার, চমৎকার। আরে তুমি তো, আমার নাম সুজাত মুখার্জি। সন্ত্রাসবাদীদের বলতে নির্ভীক সাংবাদিক চিরতরের জন্য সত্য করে দিয়ে একবারে
আছে মানে এই নরকে। ঠিক বলেছেন, কিন্তু আপনি এত কথা জানলেন কি করে? আপনি আমাকে চিনলেন কি করে? এই যে তুমি আমি আমরা সবাই হচ্ছে রাষ্ট্রের কথা। মাঝে মাঝে রাষ্ট্রের আর রাষ্ট্রের রাজত্ব না, রাষ্ট্র তখন একেবারে সার্চেল দিয়ে তুমি আমার দেখতে না কাশ্মীর কলকাতায় সন্তুষ্ট, কাশ্মীরবাসীরা যেমনটা চায়, ফুলেরা রাস্তাঘাট ছিল তাদের বন্ধ হয়ে যাওয়া। কি হলো? আপনি এত হাসছেন কেন? হাসছেন কেন? আরে হাসবো না তো কি করবো? তুমি এমন একটা স্বপ্নের কথা বললে যে আমি হাসিয়া চেপে রাখতে পারলাম না। তুমি তো এত বড় একটা সাংবাদিক, তুমি আমার বড় বোকা। কেন এরকম বলছেন কেন? আরে বাবা, এই কাশ্মীরে শান্তি ফিরুক সেটা কি তুমি আমি আমরা সবাইকে কারণ দিতে চাই? কেউ চাই না। তোমার আবার একটা মহৎ দোষ আছে কি জানো? তুমি কোনো লক্ষ্যকে আরে বাবু, এখন হচ্ছে আমরা আর ওরা নয় আমরাকে নয় তোমরাকে কোনো একটা পক্ষকে তো সমর্থন করতেই হবে। আমি তো অনেক খবর রাখুন দেখছি। দেখুন, আমি তো বহুভাবে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি যে উন্নয়নের রাজনীতি, এই জোর দেওয়ার রাজনীতি ত্যাগ করতে হবে। কাশ্মীরের সমস্যাকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখতে হবে। শুধুমাত্র সেনা আর সন্ত্রাসবাদীদের তুলে তো শেষ কথা বলতে পারে না। এই জন্যেই তোমাকে রাষ্ট্র সন্ত্রাসবাদী মৌলবাদী কেউ কোনোদিন বিশ্বাস করতে না। দেখলে তো তুমি ছিলে যুদ্ধ বিরোধীর প্রধান পৃষ্ঠপোষক, আর তোমাকে কিনা সেই যুদ্ধ বিরোধীর মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে ভীষণ। সত্যি নষ্ট করা মানুষ কোনোদিনই জিনিস যুদ্ধ চলছে, ধুম ধাক্কা, শাসন দমন করিয়া দেখতে সর্বভাগে জেগে উঠছে নিশান। যুদ্ধ চলছে প্রতিদিনই, যুদ্ধ চলছে ভীষণ। চলছে এমন আর বাজার নিশান। ওরে বাবা রে, এসব কি বলে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এর মধ্য থেকে যেসব মাল মানুষ আজকাল নরকে আসছে, আমার বিচার করা যে মুশকিল হয়ে পড়ছে। কথায় কথায় আমাকে ভুল খাইয়ে ছাড়বে। ওরে আপনি শান্ত হয়ে বসুন প্রভু, আমি দেখছি। এরা এই খেলার বাইরে কি করছে? সাংবাদিক, আবার সাংবাদিক হত্যা, সংবাদপত্রের ছাড় নেই দেখছি। মধ্যে কি ভয়ানক সব ঘটনা করছে শুধু। আমার তো ঠান্ডা হয়ে আসছে। এই তোমার কাছে বন্দুক নেই তো? আমার নাম কি বাবু? সুজাত বুখারী। তোমাকে এভাবে করতে হলো কেন? তুমি নিশ্চয়ই খুব দুষ্টুমি করতে। জানতাম। ও তুমি জানতে? কারণ কাশ্মীরে আমাদের সবসময় সরু সুতোর উপর দিয়ে হাঁটতে হতো। আমরা সাংবাদিকরা আমরা জানতাম যে রাষ্ট্রশক্তি আমাদের উপর নজর রাখছে, আবার বিচ্ছিন্নতাবাদ বা মৌলবাদী শক্তিগুলো আমাদের উপর নানান ধরনের নজরদারি করত, নানা অজুহাতে আমাদেরকে হেনস্থাও করত।
আমি খবর নিয়েছি হুজুর, ও মানুষ হিসেবে খুব শান্ত প্রকৃতির ছিল। তবে হুজুর ওই রাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধে আবার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ওর কলম যখন তখন বিদ্যে করতেন না। ও এবার বুঝেছি, ও কলম দিয়ে খুঁজতো, তাই ওরা ওকে বুলেট দিয়ে খুঁজে দিয়েছে। ঠিক বলেছি তো? একদম যথার্থ বলেছেন হুজুর। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না জিতু, এ তো কোনো অপরাধ করেনি, তাহলে ওকে নরকে নিয়ে এসেছো কেন? সে কি প্রভু, অপরাধ করেনি কি? ও যে গণতন্ত্রের পরিসর নিয়ে যখন তখন প্রশ্ন করত, সেটা কি কম অপরাধ প্রভু? চিত্রগুপ্ত, তোমার মনে হচ্ছে বয়স হয়েছে, এবার তুমি অবসর নাও। প্রভু আপনি রাগ করবেন না প্রভু। ও যে কাশ্মীরে শান্তি প্রয়াসের জন্য চেষ্টা করেছে দুপক্ষের মধ্যস্থতা করার জন্য, কিন্তু কোনো পক্ষেরই তা পছন্দ হয়নি। জলে বাস করে ওই কুমিরের সঙ্গে ঝগড়া, বুঝতেই তো পারছেন হুজুর। তুমি এই কাজগুলোকে তুমি অপরাধ বলছো জিতু? তুমি দেখছি আমাদের এই নরক রাজ্যটাকে মর্ত বানিয়ে ছাড়বে, এটা আমি কখনোই হতে দেব না। আপনি শান্ত হন প্রভু। এরা সব সম্মানীয় ব্যক্তি, এখানে এদের কোনো বিচার হবে না। তুমি কি ভুলে যাচ্ছ জিতু? এই নরকে বিচারের নামে প্রহসন চলে না। তুমি এখনই ওকে অসম্মানে স্বর্গযাত্রার ব্যবস্থা করো। ঠিক আছে হুজুর, ঠিক আছে। আমার ভুল হয়ে গেছে হুজুর। আমি ওর স্বর্গযাত্রার ব্যবস্থা করছি। এই জ্ঞানী, এই মোটা মোটা, কোথায় গেলি রে? বিরুদ্ধবাদীদের মৃত্যু আজকের সমর্থন বাচক শতকে বৈধতা প্রদান করায় এখন বর্তমান রাষ্ট্রের প্রধান লক্ষ্য। ভয় পাচ্ছেন? এই মৃত্যু পরীক্ষাটাই আমাদের দেশ ভারতবর্ষ। আমরা কেউ নিরাপদে নেই। ঘৃণার আগুন, বিভাজনের আগুন কেবল নির্দিষ্ট গণ্ডির মধ্যে আর সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ছাত্র থেকে শিক্ষক, শিক্ষক থেকে কবি, গরিব থেকে চান্দেশ্বর, চান্দেশ্বর থেকে বীরমলু,